হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন শেষে আজকের পর্বে আমরা দক্ষিণ কোরিয়ার একটা সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে মিডনাইট এফএম। সিনেমাটি এসেছিল 2010 সালে, আর এই সিনেমাটির আইএমডিবি রেট হচ্ছে 10-এ 6.6 এবং সিনেমাটি নির্মাণের ব্যয় হয়েছিল বাংলাদেশি প্রায় 35 কোটি টাকা এবং বক্স অফিস আয় করেছিল 80 কোটি টাকার মতো। আর এই সিনেমাতে আমাদের প্রিয় ডনলি রয়েছে, বাট ওই সময়ে ডনলির অত বেশি গুরুত্ব ছিল না দক্ষিণ কোরিয়ার সিনেমা ইন্ডাস্ট্রিতে। ডনলি মূলত আমেরিকান, কিন্তু অভিনয়ের শখেও এসেছিল হচ্ছে কোরিয়াতে এবং ওই সময় ওকে ছোটখাটো রোল দেওয়া হতো, একেবারে ছোটখাটো রোল। ডনলি মূলত জনপ্রিয়তা পায় হচ্ছে 2016 সালে ট্রেন টু বুসান নামে যে সিনেমাটা আসে, সেটা একটা সাইড ক্যারেক্টার পায়। তো এই ট্রেন টু বুসান সিনেমা এত বেশি হিট হয় এবং সাইড ক্যারেক্টার হিসেবে ডনলিকে অনেকে পছন্দ করে ফেলে, আর তারপর থেকে মূলত ডনলির আজকের পজিশনে আসা আর কি। মানে 2016-17 সাল পর্যন্ত ডনলিকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, আর এখন তো ডনলি মানেই সিনেমা হিট। তো যাই হোক, এই সিনেমাটা এক্সপ্লেন করা আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটা ব্যাপার হতে চলেছে, কারণ আমি এই সিনেমাটি নিজেই ভালো মতো বুঝি নাই, বাট এই সিনেমাটির কনসেপ্ট আমার ভালো লেগেছে এবং আমি মোটামুটি 100% শিওর করতে পারি সিনেমাটা আমি বোঝাতে পারবো না, দুই এক জায়গায় আমার গোজামিল দিতে হতে পারে। মানে আমি যেখানে বুঝি না ওখানে জাস্ট আমি গোজামিল দেবো আর কি। তবে তারপরেও সিনেমার যে কাহিনীটা, মানে মেইন যে প্লটটা, আমার মনে হয় সেটা অনেকের পছন্দ হবে আর কি। আর এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে খ্যাতির বিড়ম্বনা। মানে তুমি যদি অনেক বড় একটা সেলিব্রিটি হও, তোমার যদি অনেক বেশি ফ্যান থাকে, ওই ফ্যানদের মধ্যে অনেক সাইকো ফ্যানও থাকে এবং কি ধরনের বিড়ম্বনার শিকার তুমি হতে পারো সেটা আর কি এই সিনেমাতে দেখবে। তবে আমি আবারও বলছি, আমি সিনেমাটা নিজে বুঝি নেই। আমি অনেকগুলো হিন্দি এক্সপ্লেন দেখেছি, ওরাও ভালো মতো সিনেমাটা বুঝতে পারে না, এক একজন এক একভাবে বুঝিয়েছে। তো এই জন্য আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি, আর যে এটা আমার লাইফের অন্যতম একটা খারাপ এক্সপ্লেন হতে চলেছে। তবে গাইজ, ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং আমি এর বেশি কিছু বলতে পারছি না, কারণ তোমরা অলরেডি অভ্যস্ত, তোমরা জানো কি করতে হবে। তো আমি বিজ্ঞাপনটা প্লে করে দিচ্ছি, কাইন্ডলি তোমরা এতটুকু সহ্য করো প্লিজ। বিজ্ঞাপনটা প্লে করেছি। তো জেটুইন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে একটা বিশ্বস্ত গেমিং সাইট এবং সানি লিওন হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং আপনি একবার জেটুইনে সাইন আপ করলে আপনি বিশেষ উপহার 5টা ফ্রি স্পিন পাবেন, যেখানে আপনি স্পিন করে iPhone 14 Pro Max এবং 10,000 টাকা পর্যন্ত পুরস্কার জিততে পারবেন। জেটুইন অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল এবং সব ধরনের স্পোর্টসে প্রেডিকশন করতে পারবেন এবং লাইভ ম্যাচে লাইফ টাইমের জন্য বিনামূল্য দেখতে পারবেন এবং ইনস্ট্যান্ট আমানত জমা এবং ইনস্ট্যান্ট উত্তোলন জেটুইনে করতে পারবেন এবং ন্যূনতম ডিপোজিট হচ্ছে 200 টাকা এবং এখানে 24/7 গ্রাহক সহায়তা পাবেন। আর জেটুইনে গেম খেলার জন্য দৈনিক ক্যাশব্যাক এবং 3 লাখ টাকা পর্যন্ত সাপ্তাহিক ক্যাশব্যাক দেওয়া হয়। তো আজই সুযোগ নিন এবং আমাদের পিন করা মন্তব্যের যে লিঙ্ক রয়েছে সেখান থেকে সাইন আপ করুন, আর সাইন আপের সময় অবশ্যই আমাদের প্রোমো কোডটা ব্যবহার করবেন। তো আজই জেটুইনে যোগ দিন এবং সমস্ত মজা উপভোগ করুন। আপনার জন্য শুভকামনা। তো এবার চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের দেখানো হয় একটা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে এবং মেয়েটার মুখে কস্টিপ মারা এবং কোন একটা সাইকো কিলার তাকে জঙ্গলে নিয়ে এসেছে। আর এখানে ব্যাকগ্রাউন্ডে আমাদেরকে বলা হয় যে সাইকো কিলারটা এখানে এই মেয়েটিকে নিয়ে এসেছে সে মূলত সাধারণত যারা অপরাধী তাদেরকে মারে, কিন্তু এই প্রথম একটা নিরপরাধ মেয়েকে নিয়ে এসেছে মারার জন্য। এবং আমরা দেখতে পাই ওই সাইকো কিলারের সবচেয়ে প্রিয় এফএম রেডিও অনুষ্ঠানটি গাড়িতে চলছে। তো এরপর সিন পরিবর্তন হয়, আমাদের একটা রেডিও স্টেশন দেখানো হয় যেখানে একটা ফেয়ারওয়েল পার্টি ছিল, মানে একজন আরজেকে বিদায় দেওয়া হচ্ছে, আর ওই আরজেটার নাম হচ্ছে কিম, আর সেই হচ্ছে আমাদের এই সিনেমার মেইন চরিত্র এবং সে এই এফএম রেডিওর চাকরি ছেড়ে চলে যাচ্ছে, কারণ সে কালকেই আমেরিকাতে চলে যাবে একবারে চিরতরে। এর কারণটা হচ্ছে প্রথমত তার মেয়ে হচ্ছে বোবা, দ্বিতীয়ত তার হার্টের প্রবলেম রয়েছে, আর হার্টের চিকিৎসার জন্য সে মূলত আমেরিকায় থাকতে চায়। তবে তার বস মোটেও খুশি ছিল না, কারণ কিম খুবই জনপ্রিয় এবং দক্ষ একজন কর্মী, তো সে চলে গেলে তো সমস্যা হবে একটা। তো যাই হোক, বস শুধুমাত্র যে এই জন্য খুশি ছিল না তা নয়, আরেকটা কারণ ছিল, কেউ আজকে একটা ফ্যাক্স করেছে তাদের রেডিও স্টেশনে যে আজকে এই গানগুলো চালাবে। তো বস মনে করে কিম যেহেতু আজকে চলে যাবে সেজন্য হয়তো নিজেই নিজেকে ফ্যাক্স করেছে যাতে ওর পছন্দ গানগুলো চালাতে পারে, তো এই জন্য কিমের সাথে রাগারাগি করে, কিন্তু কিম বলে না আমি এরকম কোনো কিছু করিনি। তবে তারপরে বস বলে আমি যেটা বলবো আজকে সেই গানই চলবে। তো যাই হোক, এখানে কিম বেশি ঝামেলা করে না বসের সাথে, আর তারপরে চলে যায় স্টুডিওর দিকে, আর স্টুডিওতে যাওয়ার মাঝেও করে কি ওর বোন হানাকে কল করে। আর এখানে আমরা জানতে পারি ওরা দুই বোন একসাথে থাকে এবং ওর বোনের একটা মেয়ে রয়েছে এবং কিমের মেয়ে ওটাও ওর বোনের কাছেই থাকে। তো যাই হোক, কিম যখন তার বোনের সাথে কথা বলতে বলতে গাড়ির কাছে আসে তখন সে দেখতে পায় তার গাড়িটাকে কেউ পাংচার করে দিয়েছে, আর এর জন্য সে করে কি তার অ্যাসিস্ট্যান্টের সাথে ওইখানে একটা ট্যাক্সি দেখতে পায়, সেই ট্যাক্সিতে করে স্টুডিওতে যাচ্ছিল। তো এখানে আমি একটা জিনিস কনফিউজড হয়ে গেলাম, রেডিওর অফিস এক জায়গায়, স্টুডিও আরেক জায়গায়। তো যাই হোক, ওরা যখন যাচ্ছিল তখন হঠাৎ করে রাস্তার মাঝে ওদের সামনে একটা গাড়ি এসে থামে, আর গাড়ি থেকে একটা মেয়ে দৌড়ে বের হয়, আর তখন ওই গাড়ি থেকে আরেকটা লোকও বের হয় এবং মেয়েটাকে মারতে মারতে গাড়িতে ঢুকিয়ে ফেলে। তো এটা দেখে কিমের অনেক খারাপ লাগে এবং বলে এই জন্য আমি এই দক্ষিণ কোরিয়ার মতো ফালতু দেশে থাকতে চাই না, এইসব লোকেদের বিচার হওয়া উচিত। আর তখন
তখন এই গাড়িতে যে ড্রাইভারটা ছিল সেই লোকটির এই কথাটা মনে একেবারে ধরে যায়, কিন্তু কে ড্রাইভার ছিল এটা আমাদের দেখানো হয় না। আর এই কথার এই সিনেমাতে অনেক গুরুত্ব রয়েছে। তো যাই হোক, এরপর ওরা দুজন মিলে যায় হচ্ছে স্টুডিওতে। আর আজকের প্রোগ্রামের গেস্ট হিসেবে একজন মনে করো দর্শক ছিল, সাধারণ দর্শক, আর সে ভাগ্যবান দর্শকটা ছিল আমাদের ডনলি ভাই। ডনলি ভাইয়ের সাইজ দেখে বুঝতে পারছো ওই সময় কত স্লিম ছিল। তো যাই হোক, ডনলি কিমের অনেক বড় ফ্যান, এবং কিম একসময় যখন টিভি চ্যানেলে কাজ করতো, টিভি চ্যানেলের নিউজ রিপোর্টার ছিল, তখন থেকে সে কিমকে ফলো করে এবং আজ পর্যন্ত কিমের একটা অনুষ্ঠান সে মিস করেনি, একটা গানও মিস করেনি। আর এর জন্য স্পেশাল ফ্যান হওয়াতে ওকে ইনভাইট করা হয়েছে। কিন্তু কিম যখন ডনলিকে দেখে তার পছন্দ হয় না, ওকে দেখে চিন্তায় পড়ে যায়, কারণ এই কিম তাকে রেগুলারলি সব সময় ফলো করতো। এমনকি ডনলির কাছে কিমের ফোন নাম্বার রয়েছে, প্রায় মেসেজ দিত, প্রায় কথা বলার চেষ্টা করতো। তো এই জন্য সে মোটামুটি ওকে পছন্দ করে না আর কি। তবে তারপরেও কোম্পানি থেকে যেহেতু স্পেশাল ফ্যান হিসেবে সিলেক্ট করা হয়েছে, কি আর করা। তবে এখানেও ডনলি লাগাতার কথা বলার চেষ্টা করতে থাকে, মানে নির্দিষ্ট একটা তো টাইম রয়েছে কখন ডনলিকে কথা বলার সুযোগ দেওয়া হবে, তার আগেও কথা বলার জন্য নানা রকম ট্রাই করা শুরু করে। তো যাই হোক, এরপর শো শুরু করা হবে। কিন্তু এদিকে কিমের বাড়িতে যে কুকুরটা ছিল সেটা কাউকে দেখে ডাকতে শুরু করে, আর কুকুরের আওয়াজ শুনে কিমের মেয়ে উঠে যায়। আবার ওদিকে কিমের বোনও কানের হেডফোনটা খুলে তার কাছে মনে হয়েছে কোনো আওয়াজ পেলাম ঘরের মধ্যে। তো এই জন্য সে যখনই নিচে আসে তখনই দেখতে পায় ঘরের মধ্যে একটা অপরিচিত লোক রয়েছে, যার নাম হচ্ছে সিও, এবং সেই মূলত এই সিনেমার ভিলেন। তো এখানে কিমের বোন দেখতে পায় যে তাদের কুকুরটাকে ওই লোকটা মেরে ফেলেছে, এবং বোঝা যায় এই লোকটার তো সমস্যা রয়েছে। কিন্তু কিছু করার আগেই সে করে গিয়ে কিমের বোনের উপর হামলা করে এবং আধমরা করে ফেলে। আর ওপর থেকে এই দৃশ্য আবার কিমের মেয়ে দেখে ফেলে, এবং সে করে কি সিওক আসার আগেই আলমারির ভেতর লুকিয়ে পড়ে। আর এদিকে কিছুক্ষণের মধ্যেই কিমের অনুষ্ঠান শুরু হয়ে যায়, এবং এখানে বেশ কিছু ইমোশনাল কথাবার্তা হচ্ছিল। যেমন কথাটা অনেকটা এরকম ছিল যে আজকে আমি এখান থেকে চলে যাব, আর এরপর আমার জায়গাতে জিয়ান নামের নতুন একটা আরজে এসে আপনাদেরকে তার সুরে মুগ্ধ করবে। তো সে যখন এসব কথা বলছিল, এর মধ্যে তার মোবাইলে তার বোনের ফোন থেকে বেশ কয়েকটা মেসেজ আসে। তো মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য সে করে কি তার যে বস রয়েছে তার সিলেক্ট করা একটা গান প্লে করে সাইডে এসে তার বোনকে কল করে, তো তুই জানিস না আমি এখন কাজে রয়েছি। কিন্তু ও পাশ থেকে তো তার বোন কথা বলে না, কথা বলে সিও, এবং বলে আমি তোমাকে যে লিস্টটা পাঠিয়েছিলাম ফ্যাক্স করে, তুমি সেই গানটা কেন প্লে করোনি। তো এখন আমরা কাহিনীটা বুঝতে পারি যে সিনেমার প্রথমে যে ফ্যাক্সটা পাঠিয়েছিল গানের লিস্ট, সেটা কে পাঠিয়েছিল। তো যাই হোক, এর সাথে সিও কারো বলে তুমি কি চাও না তোমার পরিবারের মানুষজন বেঁচে থাকুক। তো কিম তখন মনে করে যে ওর বোনের কোনো বন্ধু হয়তো বাসায় এসেছে এবং ওর সাথে প্রাঙ্ক করছে। তবে তারপরেও করে কি ওদের যে মহল্লা রয়েছে সেই মহল্লার দুজন সিকিউরিটি গার্ডকে ইনভেস্টিগেশন করার জন্য বাসায় পাঠিয়ে দেয়। আর অন্যদিকে দেখা যায় শহরের জঙ্গলে পুলিশ একটা মেয়ের লাশ খুঁজে পায়। আর সিনেমার শুরুতে আমরা এই মেয়েটাকেই দেখেছিলাম কিডন্যাপিং হতে, আর তার আইডেন্টিটি কি, তাকে কেন মারা হয়েছে, এটা আমরা পরে জানতে পারবো। আর ওদিকে আমরা দেখতে পাই সিওক করে কি কিমের বোনের যে মেয়ে রয়েছে তাকে নিচে নিয়ে আসে যে আরামে ঘুমাচ্ছিল। আবার এদিকে আবার কিমের পাঠানো সিকিউরিটি গার্ডরা করে কি কিমের বাড়িতে যায়। তো তখন সিওক এমন একটা ভাব করে যে সে কিমের গ্রামের চাচাতো ভাই বেড়াতে এসেছে। আর এরপর সে ওই অফিসারদের বলে বাসার ভেতর ঢুকুন, চা খেয়ে যান। তো অফিসাররা যখন বাসার ভেতর ঢোকে তখনই পেছন থেকে ওই দুটো অফিসার বা সিকিউরিটি গার্ডকে সিওক মেরে ফেলে, এবং আমরা বুঝতে পারি সিওক কেমন নৃশংস। তো যাই হোক, এরপরে সিওক করে কি একটা ভিডিও কল দেয় কিমের কাছে, এবং কল করে ওই গার্ডদের মৃতদেহ দেখায়, ওর বোনের অবস্থা দেখায়, এবং বলে আমি তোমাকে সিকিউরিটি গার্ড বা পুলিশ অফিসার পাঠাতে বলিনি, আমি যে তোমাকে গানের লিস্ট দিয়েছি তুমি কি বুঝতে পারছো না, ওই লিস্টটা তুমি চালাও। কিন্তু সমস্যা হচ্ছে সিওক যে লিস্টটা পাঠিয়েছিল সেটা তো অলরেডি মনে করো কিমের বস ফেলে দিয়েছে, ডাস্টবিনে ফেলে দিয়েছে। আর বস তো নতুন করে একটা প্লেলিস্ট দিয়েছে যে গানগুলো হিট বেশি, ওগুলো প্লে করলে টিআরপি বেশি আসবে বা বেশি মানুষ শুনবে। তো এখানে কিম বোঝানোর চেষ্টা করে যে গান চালানো আমার হাতে নেই, আমি কারো আন্ডারে চাকরি করি। কিন্তু সিওক বলে আমি কিছু জানি না, আমি তোমাকে যে লিস্ট দিয়েছি ওই গানগুলো প্লে করতে হবে। আর যদি তুমি এটা না পারো তাহলে একটা কাজ করো, তুমি আজ থেকে 2 বছর পূর্বে 28 ফেব্রুয়ারিতে রাত 9টা বাজে যে গানটা প্লে করেছিলে সেই গানটা প্লে করো, তা না হলে কিন্তু আমি তোমার পরিবার এবং পরিবারের সবাইকে মেরে ফেলবো। তো এটা শোনার পরে কিম তো মনে করো পুরো পাগল হয়ে যায়। আর তারপর করে কি আর্কাইভ থেকে সেই গানটা খোঁজার চেষ্টা করে। আর ওদের যে সিস্টেমটা ছিল যে কোন গান কবে প্লে হয়েছে, এটা 2006 সাল পর্যন্ত ছিল ঠিকই, কিন্তু প্রপারলি ছিল না আর কি, মানে সবগুলো গানের লিস্ট এখানে নেই। তো এরপর সে করে কি হার্ড কপি চেক করার জন্য আর্কাইভ রুমে যায় কবে কোন গান প্লে হয়েছে। তো ওকে এরকম উতলা দেখে তখন আমাদের ডনলি সাব আসে, কিন্তু ও ডনলিকে দেখে ভয় পেয়ে যায়। তো ডনলি যখন জানতে পারে যে এই কথা যে 2 বছর আগে 28 ফেব্রুয়ারি 9টা বাজে কোন গান প্লে হয়েছিল, ডনলি তখন বলে দেয় সেদিন আপনি ওই গানটা প্লে করেছিলেন। আর তোমরা তো জানোই ডনলি তো মনে করো কিমের অনেক বড় ফ্যান। তবে ডনলি এখানে আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই কিম করে কি দ্রুত দৌড়ে এসে সেই গানটা প্লে করে দেয়। কিন্তু তখনই সিওক রেগে আবার কল করে এবং বলে তুমি ঠিক গান তো প্লে করেছো, কিন্তু ওই দিন রাতে তুমি যে ভার্সনের গানটি প্লে করেছিলে সেই ভার্সনের গানটি তো প্লে করনি। বিষয়টা বুঝিয়ে বলছে একটা গানের তো কয়েকটা ভার্সন থাকে, স্লোইড ভার্সন, রিমিক্স ভার্সন বা নর্মাল ভার্সন। তো অন্য একটা ভার্সনের গান প্লে করে দিয়েছে। তো এটার জন্য সে কিমের বোনের একটা আঙুল কেটে দেয় যে কেন তুই আমার পছন্দের মতো গান প্লে করতে পারলি না। তো এটা দেখে কিমের অবস্থা খারাপ হয়ে যায় যে কি বিপদে পড়লাম রে বাবা। তো যাই হোক, এরপর সিওক আরেকটা গানের নাম বলে এবং বলে তুমি এই গানটি এর আগে যখন প্লে করেছিলে ওই গান প্লে করার আগে তুমি যে কথাটা বলেছিলে সেই কথাটা বলে প্লে করবে। চিন্তা করো কেমন একটা মুসিবত। তোর কি আর মনে আছে 2 বছর আগে ওই গানটা যখন প্লে করেছিল তার আগে কোন কথা বলেছে বা কি বলে নিয়েছিল? তো কিছুতেই মনে করতে
পারে না ও কি বলেছিল। তো তখন আবারও যাই হচ্ছে আমাদের ডনলির কাছে, আর ডনলি যেহেতু পাগলা ফ্যান ওর সব মনে রয়েছে, ডনলি বলে হ্যাঁ আমার মনে আছে, আর এই কথাটা বলে দেয়। যাই হোক এরপর কিম সেই হিসাবে কথা বলা শুরু করে যে এই গানটা এমন একটা ছেলের জন্য প্লে করা হচ্ছে যে তার পেরেশানি থেকে হিরো হতে চায়। আর এই সিনেমার এই কথাটা আমি বুঝতে পাই নাই ভাই, এই জায়গাটা আমি সবচেয়ে বুঝতে পাইনি, কিন্তু এই লাইনটাই সবচেয়ে বেশি মনে রাখতে হবে কারণ এই পুরো সিনেমার কাহিনী এই কথার উপরেই চলছে। তো যাই হোক এবার গানের আগের কথা এবং গানও কিন্তু ঠিক ছিল, কিন্তু গান শুনে পার্ক রেগে যায়, মানে বস রেগে যায় যে কি গান বাজাচ্ছে, এবং সে দৌড়ে আসে এবং বলে তোমাকে কি এই সব লিস্ট দেওয়া হয়েছিল, এবং সে রেডিও স্টেশনে এসে ডাইরেক্ট গানটা বন্ধ করে দেয়। আর এর ফলে সিওক অনেক রেগে যায়, আর তখনই কিমকে সে কল করে এবং ভিডিও দেখায় যে ওর বোনকেও মেরে ফেলেছে। তো এটা দেখে বাকি সবাই অবাক হয়ে যায় যে কি চলছে এখানে, আর কিম ইনস্ট্যান্টলি অজ্ঞান হয়ে যায় ওর বোন মারা গিয়েছে। আর কিমের যখন জ্ঞান ফিরে এসে উঠে প্রথমেই করে ওর বসকে একটা থাপ্পড় মারে, কারণ ওর বসের গান বন্ধ করার কারণেই ওর বোনকে মেরে ফেলা হয়েছে। আর তখন ওর বস পুরো শকড হয়ে যায় যে এই কাহিনী চলছে। আর এরপর বস আরেকটা কথা বলে, সেটা হচ্ছে কিম চলে যাওয়ার পরে যে মেয়েটার আরজে হওয়ার কথা ছিল তাকে একটু আগে মেরে ফেলা হয়েছে, মানে সিনেমার শুরুতে আমরা যে মেয়েটাকে দেখেছি সেই মেয়েটাকে মেরে ফেলা হয়েছে। চিন্তা করো, খ্যাতির বিড়ম্বনা, এরকম ফ্যান থাকলে শত্রুর প্রয়োজন নাই। তো যাই হোক অ্যাকচুয়ালি সিওক চায় না কিম অন্য কোথাও চলে যাক, তার জায়গায় অন্য কেউ এসে কাজ করুক। তো যাই হোক এরপর কিমের কাছে কিমের বুয়া মেয়ে কল করে লুকিয়ে লুকিয়ে এবং ঠক ঠক করে মায়ের সাথে কথা বলে, মানে ও তো কথা বলতে পারে না, ওর কথাও ঠক ঠক করে ফোনের মধ্যে ঠক ঠক করে কথা বলে। আর তখন ওর মা বুঝতে পারে যে না আমার মেয়ে ঠিকঠাক মতো লুকিয়ে রয়েছে, এখন আমার মেয়ে ধরা পড়েনি। আর তারপর কিম করে কি তার বসের কাছে একটা ব্রডকাস্টিং ভ্যান চায়। ব্রডকাস্টিং ভ্যান মানে নর্মালি তো ওই যে আমি স্টুডিওতে কথা বলছি এখন এমন একটা সিস্টেম হবে যে আমি গাড়িতেও তো আমার এই ভয়েস দিতে পারবো বা ডাইরেক্ট রেডিও আরজেগিরি করতে পারবো, লাইভ শো হোস্ট করতে পারবো। এবং ওর টেকনিক হচ্ছে ওখান থেকে কথা বলতে বলতে মেয়ের কাছে যাবে, মেয়েকে উদ্ধার করবে। আর এরই মধ্যে বস করে কি পুলিশকেও কল করে দেয়। আর এদিকে কিমের বোনের মেয়ে যখন ঘুম থেকে ওঠে তখন সিওক আবারও কিমকে কল করে এবং কিম এখানে একটা বোকামি করে ফেলে। কিম মানে তালে তালে বলে ফেলে আমাদের বাচ্চাদের কিছু করো না প্লিজ। তখন সিওক বলে বাচ্চারা মানে তার মানে এখানে আরো বাচ্চা রয়েছে। আর তখন উপর থেকে একটা বল পড়ে এবং সিওক বুঝতে পারে যে উপরে কেউ রয়েছে এবং কিম তখন রেগে যায় এবং বলে তুমি মিথ্যা বলে আমাকে ঠিক করনি, তোমার বাচ্চা রয়েছে এই কথা তুমি কখনো বলনি। এবং ও আরো রেগে যায়। এটা শুনে কিম তো পুরো ভয় পেয়ে যায়, ও মেয়েকে বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। কিন্তু ওদিকে সিওক যখন কিমের মেয়েকে খুঁজতে যায় তখন কিমের মেয়ে আবার মোটামুটি ভালো চালাক, ও করে কি লুকিয়ে এসে ওর যে খালাতো বোন রয়েছে ওর হাতটা খুলতে থাকে। দড়ি খোলা প্রায় হয়ে যাচ্ছিল কিন্তু তখনই সিওক নিচে চলে আসে এবং দুই বাচ্চাকে একসাথে ধরে ফেলে। আর এদিকে কিম বাচ্চাদের কণ্ঠ শুনে ভয় পেতে থাকে এবং বাসার এরিয়াতে ঢুকে পড়ে। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, সিওক কিন্তু বলেছে যে পুরো সবকিছু কলটল সবকিছু লাইভ ব্রডকাস্ট করতে হবে, মানে আজকের কিমের যেহেতু শেষ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সিওক একা গেস্ট হিসেবে থাকতে চায় এবং ওর কথা যেন রেডিওতে ব্রডকাস্ট করা হয়। চিন্তা করো। তো যাই হোক কিমও সিওকের সাথে কথা বলতে বলতে বাসার দিকে দৌড়াচ্ছিল, কিন্তু ততক্ষণে সিওক ওই বাচ্চা দুটিকে নিয়ে গাড়ি থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু ডনলি যখন এই ঘটনা বুঝতে পেরেছে, ডনলি কিন্তু আগে সেখানে এসেছিল, মানে কিমেরও আগে, সে সিওককে আটকানোর চেষ্টা করে কিন্তু সিওক উল্টো ডনলিকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। তবে আজকের দিনে ডনলি যদি ওখানে থাকতো চিন্তা করে কি হতে পারতো, একটা থাপ্পড় মারবে। তো যাই হোক সিওক আবার কিমকে কল করে এবং ফোন দিয়ে বলে তুমি পুলিশকে কল দিয়েছিলে, তুমি আমার সাথে 2 নম্বরই করেছো, তুমি তোমার বাচ্চাদেরকে আর কখনোই দেখতে পারবে না। আর তারপর সিওক একটা টিভি চ্যানেলে কল করে এবং একটা ভিডিও লাইভ ব্রডকাস্ট করার জন্য বলে। তো বুঝতেই পারছো এফএম রেডিওতে এই পুরো ঘটনাটা অলরেডি লাইভ ব্রডকাস্ট হচ্ছে, আর টিভি চ্যানেল তো টিআরপি খোঁজে, ক্রিমিনাল কল দিয়েছে। তো এর জন্য করেছে কি টিআরপির জন্য টিভি চ্যানেল এটা লাইভ ব্রডকাস্ট করার জন্য রাজি হয়ে যায়। এবং এখানে যে লাইভ ব্রডকাস্টটা করা হয় সেখানে দেখা যায় একটা লোক যে রেপ কেসের আসামি ছিল তাকে সিওক গুলি করে মেরে ফেলেছে। এবং তারপর সে কিমকে বলে আমি অপরাধীকে শাস্তি দিয়েছি, তাহলে আমি একজন হিরো, বলো আমি একজন হিরো। তো এই কথা শুনে কিমের একটা কিছু মনে পড়ে। কিমের মনে পড়ে যখন নিউজ রিপোর্টার ছিল ও ক্রিমিনালদের ব্যাপারে ডাইরেক্ট খোলাখুলি কথাবার্তা বলতো এবং ও ডাইরেক্ট বলতো যে ক্রিমিনালদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের আইন, আমাদের আদালত এত খারাপ যে ক্রিমিনালরা বরাবরই বেঁচে যায়, ক্রিমিনালদের গুলি করে মেরে ফেলা উচিত। আর সিওক যেহেতু কিমের অনেক বড় ভক্ত ছিল, এইটা ওর মনে গেঁথে যায় এবং সিওক সিদ্ধান্ত নেয় সে হিরো হবে। কিন্তু হিরো হওয়ার পথটা কি হবে জানো? ক্রিমিনালদের মেরে, মানুষদের মেরে। আর তখন থেকেও সাইকোপ্যাথ হয়ে যায়। তবে সাইকো হওয়ার আগে সিওক একদিন কিমের কাছে 2 বছর আগে কল দিয়েছিল এবং কল দিয়ে ওই কথাটাই বলেছিল যে একজন লোক যদি পেরেশানি শেষ করে হিরো হতে চায় সেটা কি সে করতে পারে। মানে এর আগে ওই লাইনটা আমি বলেছি, খুব গুরুত্বপূর্ণ লাইন। কিম বলে দিয়েছিল হ্যাঁ। তবে সিওক মনে করো যে ওই যে ক্রিমিনালদের মারার আগে বা এত বড় সাইকো কিলার হওয়ার আগে সে 2 বছর আগে কিমকে একবার কল দিয়েছিল ডাইরেক্ট রেডিওতে, এবং রেডিওতে কল দিয়ে সে বলেছিল আচ্ছা ওই রেপিস্টকে যে মেরে দিয়েছে, যে বারবার ছাড়া পেয়ে যাচ্ছিল, সে কি হিরো? তো তখন কিম বলেছিল হ্যাঁ। মানে বিষয়টা আমি বুঝিয়ে বলি, একটু আগে রেপিস্টের যে ভিডিওটা আমরা দেখলাম ওই ঘটনাটা মূলত 2 বছর আগে, এবং সিওকে মূলত ওই রেপিস্টটাকে মেরেছিল এবং তারপর সে কল করে বলেছিল কিমকে যে সে কি হিরো কিনা যে ওই রেপিস্টটাকে শাস্তি দিয়েছে। তো কিম তখন বলেছিল হ্যাঁ। তো ওখান থেকে মূলত কিমের প্ল্যান একটাই হয়ে গিয়েছে, সে হিরো হতে চায়। আর এখানে আরেকটা বিষয় লক্ষ্য, সিওক হচ্ছে কিমের অনেক বড় ফ্যান আর কি, এবং সে নিজেকে মনে মনে কিমের পার্টনার মনে করতো, মানে কিমের ক্রাইম পার্টনার। তো তখন থেকে মূলত ও মানুষদের মার্ডার করতে থাকে, মানে বিশেষ করে যারা ক্রাইম করেছে, এবং এর মাধ্যমে নিজেকে হিরো প্রমাণ করতে চায়। কিন্তু আজকের ব্যাপারটা পুরো ভিন্ন হয়ে গিয়েছে, কারণ কিমি দেশ ছেড়ে চলে যাচ্ছে।
যাচ্ছে, কিন্তু ওই মার্ডার করতে করতে ওর ভেতর যে সাইকোলজিক্যাল যে চেঞ্জটা এসেছে, মানে ও যে একটা পুরো সাইকো হয়ে গিয়েছে, সেটার প্রভাবই কিন্তু এখন কিমের উপরেই পড়ছে। বিষয়টা আমি বুঝিয়ে বলি, ও কিন্তু কিমেরই ফ্যান, কিমের কাছ থেকে ইন্সপায়ার হয়ে মার্ডারার হয়েছে এবং তারপরে কিম বিদেশ চলে যাবে এটাও মেনে নিতে পারছে না। ব্যাপারটা হচ্ছে এরকম, গ্রামে একটা প্রবাদ রয়েছে, তোকে আমি এত ভালোবাসি খালি মনে হয় চিমটি দেই বা চিমটাই। তো যাই হোক, কিমের পুরো বিষয়টা মনে পড়ে এবং ও বুঝতে পারে যে ও হিরো হতে চায়। তো কিম তখন বুঝতে পারে যে সিওক কি চায়, সিওক হিরো হতে চায় এবং এখন ওর কি করা উচিত। ও করে কি, সকল সাংবাদিকদের ডাকে এবং সাংবাদিকদের সামনে বলে সিওক কোনো ক্রিমিনাল নয়, ও একটা হিরো। আর সিওক যখন এটা লাইভ টেলিকাস্টে দেখে, সিওক খুশি হয়ে যায় এবং কিমকে আবারও কল করে এবং বলে ধন্যবাদ, শেষমেশ তুমি তাহলে হিরো হিসেবে আমাকে মিডিয়ার সামনে প্রকাশ করেই দিলে। আর আমি তোমার কাছ থেকে এই জিনিসটাই চাচ্ছিলাম, বারবার এই জিনিসটাই চাচ্ছিলাম, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে, এতক্ষণ আমি তোমার মেয়েকে মেরে দিয়েছি। অ্যাকচুয়ালি সিওক কিন্তু ওর মেয়েকে মারেনি, ও বুঝতে পারছিল যে পুলিশ ওর ফোন ট্র্যাক করছে। তো ওর মেয়েকে মেরে ফেলেছে এই কথা বলার পরে ফোনের মধ্যে ওর মেয়ে যেমন টকটক আওয়াজ করে সেরকম একটা আওয়াজ করে। তো কিম তখন বুঝতে পারে ওর মেয়ে এখনো বেঁচে রয়েছে এবং এরপর SMS এর মাধ্যমে কিমকে জানিয়ে দেয়, তুমি যদি তোমার মেয়েকে বাঁচাতে চাও, আমার জীবনের কোনো পরোয়া নেই, তুমি একা আসবে যে জায়গার আকাশ পরিষ্কার থাকে এবং মেঘ কালো থাকে। আর এই ক্লুটা শুধুমাত্র কিমের যারা ট্রু ফলোয়ার বা ট্রু ফ্যান তারাই বুঝতে পারবে। তো কিম তো বুঝে যায় কোন জায়গার কথা বলেছে, আর এর সাথে আমাদের ডনলিও বুঝে যায়, কারণ ও তো সেই লেভেলের ফ্যান। আর ডনলি প্রথম থেকে কিমকে সাহায্য করার চেষ্টা করছে। তো বুঝতেই পারছো দুই ধরনের ফ্যান হয়, একটা হচ্ছে ফ্যান হতে হতে তোমাকে ভালোবাসা শুরু করবে, আর একটা হচ্ছে ফ্যান হতে হতে সাইকোলজিক্যাল মনে করো যে সমস্যা হয়ে যাবে, সামনে পেলে তোমাকে ধরে পিটাবে। তো যাই হোক, এরপর কিম গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেই জায়গাটির উদ্দেশ্যে, কিন্তু পুলিশও ওর পেছনে লাগে। কিন্তু কিম জানে পুলিশ যদি ওর পেছনে আসে তাহলে ওর মেয়ে মারা পড়বে। তো ও করে কি, পুলিশদের চোখে ধোকা দিয়ে সেই জায়গাটিতে একাই পৌঁছায়। আর তখনই সাথে সাথে আমাদের লিও ওই জায়গাটিতে পৌঁছে যায়, কিন্তু কিম লিকে মনে করে যে সে হয়তো সিওকের সাথে জড়িত রয়েছে, মানে ও এখানে তাহলে কিভাবে আসবে, আর তাছাড়া অনেক আগে থেকে ওকে ফলো করেও। কিন্তু কিম বোঝাতে চায় যে না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কিন্তু এই কথা বলার আগেই সিওক করে কি, পেছন দিক দিয়ে এসে লিকে হামলা করে দেয় এবং ওকে আহত করে দেয়। আর সিওক যখন ডনলিকে মারতে থাকে, ডনলি না বলাই ভালো, এই ডনলি আমাদের সেই ডনলি না, খালি লি বলি। তো লি যখন মার খাচ্ছিল তখন কিম যায় হচ্ছে তার বাচ্চাদের খুঁজতে এবং সেই গিয়ে দেখতে পায় তার বাচ্চাদেরকে ফ্রিজের মধ্যে রাখা হয়েছে। তো ও করে কি, ফ্রিজের দরজা ভেঙে বাচ্চাদের যখন উদ্ধার করতে যাচ্ছিল তখনই সেখানে সিওক চলে আসে আর কিমকে একটা জায়গায় নিয়ে যায়। আর ওই জায়গায় ঢুকলে আমরা দেখতে পাই সিওক মূলত অনেক আগে থেকে এখানে সবকিছু লাইভ টেলিকাস্ট করার জন্য প্রিপারেশন করে রেখেছে। তো এরপর সে করে কি, কিমের অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং বলে একটা লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করো টিভি চ্যানেলে, এবং আমি তো হিরোই, এর সাথে সাথে আমার আইডল কিমকে আমি হিরো বানাতে চলেছি। আর তখন আমরা দেখতে পাই সিওক করে কি সেই লোকটাকে নিয়ে আসে, যে লোকটাকে আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম, যে গাড়ি থেকে বের হয়ে একটা মেয়েকে মারতে মারতে গাড়িতে তুলেছিল। আর তখন কিম কি বলেছিল যে এসব কারণে আমি কোরিয়াতে থাকতে চাই না, এসব কারণেই কোরিয়াতে মেয়েরা নিরাপদ নয়। তো তখন কিন্তু কিমের গাড়ির ড্রাইভার ওই সিওকই ছিল এবং সিওক তখনই সিদ্ধান্ত নিয়েছিল যে এই লোকটাকে ও শাস্তি দেবে, ও হিরো হবে। তো যাই হোক, সেই হিসাবেই ওকে ধরে নিয়ে এসেছে এবং লাইভ টেলিকাস্টে সিওক বলে যে এই লোকটা একজন ক্রিমিনাল, সে মেয়েদের উপর অত্যাচার করে, ও এখন শাস্তি পেতে চলেছে এবং ওকে শাস্তি দেবে হচ্ছে আমার আইডল কিম। তো পুলিশ এই লাইভ টেলিকাস্ট দেখছিল। তো তখন পুলিশ এই লাইভ টেলিকাস্টে ট্রেনের আওয়াজ পায়, আর ট্রেনের আওয়াজ শুনে পুলিশ নগদ বের করে ফেলে যেই শহরে এখন ট্রেন কোন জায়গায় চলছে, মানে এক্সাক্ট কোন লোকেশন দিয়ে ট্রেন যাচ্ছে, এবং এটা ট্রেক করে পুলিশ বেরিয়ে পড়ে এই জায়গার উদ্দেশ্যে। আর এদিকে সিওক করে কি, তার আইডল কিমকে একটা বন্দুক দেয় এবং বলে চলো, তোমারই হিরো হওয়ার সময় হয়ে গিয়েছে। আর তখন ওই লোকটি বলে আমার কথা শোনো, ওই দিন আমি আমার বোনকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলাম, আমার বোন নাইট ক্লাবে গিয়ে নেশায় এদিক ওদিক ঘুরছিল, ওকে আমি পিটিয়ে বাড়িতে নিয়ে গিয়েছি, ওটা আমার বোন ছিল। তো কিম যখন এটা শুনে পুরো শক হয়ে যায় যে ও না জেনে কি একটা মন্তব্য করে দিয়েছিল এবং ডাইরেক্ট বলে দেয় আমি তাকে খুন করতে পারবো না। কিন্তু তখনই সিওক বলে তুমি যদি ওকে খুন না করো তাহলে দেখো কি হয়, এবং একটা সুইচ অন করে দেয় এবং আমরা দেখতে পাই ওই ফ্রিজটা অন হয়ে যায় এবং ওই ডিপ ফ্রিজে পানিও আসবে, প্লাস 10 মিনিট 5 মিনিটের মধ্যে বাচ্চারা জমে মারা যাবে। তো নিজের মেয়েকে বাঁচাতে কিম ফাইনালি ওই নিরপরাধ লোকটাকে মারতে মনে করো যে রাজি হয়ে যায়। আর এদিকে লিরো জ্ঞান ফিরে, আর সে করে কি জ্ঞান ফিরে ফ্রিজারের আওয়াজ শুনতে পায়। তো ফ্রিজারের আওয়াজ অনুসরণ করে ও ডাইরেক্ট ফ্রিজারের কাছে যায় এবং বাচ্চা দুটোকে বাঁচায়। আর সেটআপ রুমে কিন্তু ক্যামেরা লাগানো ছিল, আর ক্যামেরায় কিম এটা দেখে অনেক খুশি হয়। আর সিওক যখন এটা দেখে ওর তো পুরো মাথা পাগল হয়ে যায়, আর ও করে কি ওখান থেকে বেরিয়ে আসার আগে ওই লোকটাকে নিজে মেরে দেয় আর তারপর লির পিছু নেয়। কিন্তু ততক্ষণে সেখানে পুলিশ চলে এসেছে, আর সিওক যখন দেখে পুলিশ চলে এসেছে তখন সিওক সিদ্ধান্ত নেয় আমি যেহেতু মারা যাবো, আমার আইডলের বেঁচে থেকে কি লাভ। তো ওই চিন্তা করে ও করে কি কিমকে মারতে চায়, কিন্তু কিম তার আগে হাতটা খুলে নিয়েছিল এবং উল্টো সিওকের উপরে অ্যাটাক করে এবং ওদের মারামারিতে ওখানে আগুন লেগে যায়। কিন্তু এক পর্যায়ে সিওক করে কি কিমকে নিচে ফেলে দেয় এবং পুরো পুলিশের সামনে, পুরো মিডিয়ার সামনে কিমের গলায় চাকু ধরে। মানে সিওক নিজেও যেন মারা যাবে, কোনো কিছু করার নাই, কিন্তু মিডিয়ার সামনে ও কিমকে মারতে চায়, কারণ কিমের জন্যই তো হিরো হয়েছে, কিলার হয়েছে। কিন্তু ভাগ্যক্রমে কিম আর সিওকের ধস্তাধস্তির সময় সিওকের কাছে যে পিস্তলটা ছিল সেটা ওখানেই পড়েছিল এবং কিম ওই পিস্তলটা পেয়ে যায় এবং মিডিয়ার সামনে সিওকের মাথায় গুলি করে ডাইরেক্ট সিওককে শেষ করে দেয়, মানে সো কল্ড হিরোকে শেষ করে দেয়। আর তখন মিডিয়ার সবাই তো মনে করে কিমের দিকে দৌড়িয়ে আসছে, কিন্তু কিম মিডিয়ার দিকে একটা কথা বলে না, ওর কি মিডিয়ার চিন্তা নেই, ওর শুধুমাত্র বাচ্চা লাগবে যাদেরকেও পেয়ে গিয়েছে। তো বাচ্চাদের কাছে চলে যায় আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়। তবে গাইস
ভিডিওটা শেষ করার পূর্বে তোমাদের সবার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে কলিগ অয়ন্তিকা, সে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছে এবং ওই চ্যানেলে শুধুমাত্র নিউ যে সিনেমাগুলো রিলিজ পাবে, সেটা হোক হলিউডে, বলিউডে, চীনে, কোরিয়াতে, জাপানে, সব নতুন নতুন রিলিজ পাওয়া সিনেমা তোমরা সেখানে দেখতে পাবে। ধরো আজকে একটা সিনেমা রিলিজ পেয়েছে, কালকের মধ্যেই তোমরা সেই সিনেমাটার এক্সপ্লেন পাবে। তো তোমরা যারা নতুন সিনেমা লাভার রয়েছো, যারা একটা সিনেমা রিলিজ পেলে তার পরের দিনই দেখতে চাও, অ্যাকচুয়ালি আমাদের দেশে তো বুঝতেই পারছো সিনেমা হল নেই, বিদেশি সিনেমা আসে না। তো তোমরা যারা দেখতে চাও তারা অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে। ওর চ্যানেলটা একটু ঘুরে এসো। কালকে ডানকে গিয়েছে, আজকে সালার আসবে, এরপর অ্যাকোয়াম্যান আসবে এবং এরপর থেকে যত নতুন সিনেমা আসবে সব সিনেমা তোমরা ওখানে পাবে। এছাড়াও তোমাদেরও হেল্প করতে হবে, কারণ ও তো আর জানবে না যে কখন কোন সিনেমা নতুন আসলো। তো তোমরাও অনেক সময় কমেন্ট করে ওকে হেল্প করতে পারো যে অমুক সিনেমাটা নতুন রিলিজ পেয়েছে, এইটা এক্সপ্লেন করুন। সেটা কোরিয়ান হোক, আমেরিকান হোক, বলিউড হোক, সাউথ হোক বা যে কোনো ইন্ডাস্ট্রিজের হোক। তো তোমরা একটু ওর চ্যানেলটা প্লিজ ঘুরে আসো।